যেহেতু চীন একটা বড় শক্তি, তার অর্থনৈতিক পাওয়ার আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বিপদে পড়তে পারি, এরকম একটা শঙ্কাও আছে। মূল লক্ষ্য তো একই। মূল লক্ষ্য হলো যে কিভাবে নিউজের মাধ্যমে সরকারের গুণগান করা যায়। যে 20টার মতো সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে, 20টা সমঝোতা স্মারকে কি আসে যায়। অনেকে এমনও বলেন যে এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে বাংলাদেশ না আবার স্যান্ডউইচের মতো অবস্থায় পড়ে যায়। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, দুইটা ইস্যু খুবই ভাইটাল। একটা কোটা আন্দোলন, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীর চীন সফর। তিনি সফর সংক্ষিপ্ত করে চলে আসছেন, যেটি গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে মেয়ের অসুস্থতার কারণে। কিন্তু আমরা যে বিষয়গুলো দেখছি, যে পর্যন্ত 21টা সমঝোতা হয়েছে, তার মধ্যে কিন্তু মানে অর্থনৈতিক বিষয়, কোন প্রকল্প সহায়তা অথবা রিজার্ভ সহায়তা, যে কথাগুলো বলা হচ্ছিল $500 কোটি বা 5 বিলিয়ন, সেটার কিন্তু কোনো ঘোষণা দেখছি না। যেহেতু ওবায়দুল কাদের বলছেন যে অর্থনৈতিক বন্ধু চীন, সেই জায়গাটা একটু অনুপস্থিত। আপনার কাছে কি মূল্যায়ন এইটার ব্যাপারে? দেখুন, একটা জিনিস হলো কি, যে মেয়ের অসুস্থতার যে কথাটা বলা হচ্ছে, এটা অবশ্যই একটা ভ্যালিড গ্রাউন্ড। আমরা আগেও বহুবার দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী তার মানে সন্তানদের ব্যাপারে অথবা স্বজনদের ব্যাপারে উনি মানে একটা সিরিয়াস, ওনার সবসময় একটা আচরণ থাকে। এটা একটা মাতৃত্ব সুলভ আচরণ এবং এটা অত্যন্ত প্রশংসার যোগ্য, যে কোনো সন্দেহ নাই। এবং উনি হয়তো এটাই করেছেন বলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে তথ্য জানিয়েছেন, এটা একটা কারণ। বাট পাশাপাশি দেশের মানুষেরও কিন্তু কিছু প্রত্যাশা থাকে একজন প্রধানমন্ত্রীর কাছে। এবং উনি যখন গিয়েছেন তখন যে আলোচনাগুলি বারবার এখানে বলা বলি হচ্ছিল কয়েকটা প্রসঙ্গে, দেখেন উনি কিছুদিন আগে কিন্তু ইন্ডিয়ায় গিয়েছিলেন এবং ইন্ডিয়ার থেকে ফেরার পরই উনি প্রথম আর যে দেশটাই গেলেন সেটা হলো চীন। এবং আমরা এটাও জানি যে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীন এবং ইন্ডিয়া এই দুটো হলো পরস্পরের সঙ্গে একটা মুখোমুখি অবস্থানে থাকা দুটি দেশ। পরস্পরের সঙ্গে নানা বিষয়ে টানাপোড়েন, নানা বিষয়ে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, এটা কিন্তু অনেকদিন ধরে আছে। এবং অনেকে এমনও বলেন যে এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে বাংলাদেশ না আবার স্যান্ডউইচের মতো অবস্থায় পড়ে যায়। কারণ আমি যদি দুদিকে রক্ষা করতে চাই, তখন আমাকে আমার জন্য আবার বেকায়দা অবস্থান পড়তে হতেও পারে। তো সেই বিষয়টা কিন্তু ইন্ডিয়া থেকে ফেরার পরে কিন্তু অনেক বিশ্লেষক এভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করেছিলেন। এবং প্রধানমন্ত্রী যখন বলেছিলেন সংবাদ সম্মেলনে যে উনি দুই দেশের কাছে আমাদের কিছু কিছু প্রকল্প নিয়ে যাচ্ছেন, দুই দেশই প্রস্তাব দিচ্ছে, আমাদের জন্য যেটা লাভজনক হবে সেটা করবে। এখন উনি যখন চীনে গেলেন তখন আমরা কিন্তু এটা ভাবতে শুরু করলাম যে চীনের থেকে হয়তো উনি লাভজনক কিছু বিষয় নিয়ে চলে আসবেন। হ্যাঁ, ঠিক আছে, উনি 4 দিনের সফরসূচি থেকে 1 দিন কমিয়ে চলে এসেছেন, তারপরে তো 3 দিন সময় উনি পেয়েছেন। এই 3 দিনে আপনি যে কথাগুলি বলেন যে কি পেয়েছি আমরা, কি কি চুক্তি, কি কি চুক্তিতে একটাও না, কি কি সমঝোতা হলো, এমওইউ হলো, অথবা কি কি চিঠি লেখালেখি হলো। চিঠি লেখার জন্য দেখলাম 2-3টা হয়েছে, যে চিঠি হস্তান্তর হয়েছে নাকি, এরকম 2-1টা ব্যাপার স্যাপার আছে। তো এর মধ্যে অর্থনৈতিক খুব বেশি কিছু প্রাপ্তির কোনো বিষয় আমি আসলে দেখিনি। থাকতে পারে, হয়তো আমি বুঝি না, কোনোটা হয়তো নামটা অন্যরকম, হয়তো আড়ালে অনেক টাকা পয়সার ব্যাপার থাকতে পারে, কিন্তু আমরা যেগুলো ভেবেছিলাম তার কোনোটাই কিন্তু আমি দেখিনি। এবং যেগুলো দেখেছি, কিন্তু আপনি কোনো সিগনিফিকেন্ট মানে চট করে বলতে পারবেন না যে অমুক একটা সেতু নির্মাণ বা অমুক একটা রেল নির্মাণ, এরকম কোনো আমি কিন্তু দেখিনি। কেমন জানি সব বায়বীয় কিছু জিনিস, যে এই আলোচনা আমি তো ওটাই বললাম যে মানে আপনার অনেকগুলি, আপনি এখন যদি বলে কি চুক্তি হয়েছে, কি হয়েছে, তখন আপনি বলতে পারবেন যে 20টার মতো সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে। 20টা সমঝোতা স্মারকে কি আসে যায়, এগুলো তো কোনো অর্থ বহন করে না আমি মনে করি। তো এখন নেট প্রাপ্তিটা কি? দেখেন, দুটো জিনিস মানুষ খুবই চিন্তার মধ্যে ছিল। একটা হলো তিস্তা চুক্তি নিয়ে একটা আলোচনা হবে, আর দ্বিতীয়টা হলো যে আমাদের রিজার্ভের জন্য তাদের কাছে আমাদের কিছু টাকা চাওয়ার ব্যাপার ছিল, প্রায় $500 কোটি মতো। হ্যাঁ, এই ধরনের একটা হিসাব ছিল আর কি। আমি ঠিক ফিগারটা আমার ঠিক খেয়াল নেই, 500 কোটি কি অন্য কিছু হবে, এরকম এরকম আরো একটা ফিগার ছিল। তো এই দুটোর কোনটাই কিন্তু হয়নি। এটা হলো সাদা চোখে যেটা আমরা দেখি।
আর বাদ বাকি যে 21টা হয়েছে ওটা 21টাও যা 24টাও তা, ওটার মধ্যে আহামরি কিছু নাই। মিডিয়া সংক্রান্ত দেখলাম 2টা না 3টা চুক্তি হচ্ছে, বিটিভির সঙ্গে তারা কি কি চুক্তি করবে। আচ্ছা, বিটিভি একটা বিটিভির বড় সাথে প্রতিষ্ঠান। বিএসএস এর সাথে বেতারের সাথে এইগুলি চীনের সাথে আমাদের মিডিয়া সংক্রান্ত এটা মেলে না তো, কারণ চীন হচ্ছে একটা অবরুদ্ধ একটা মিডিয়া, মানে তার সাথে হয়তো আমাদের এমন কিছু হবে, হয়তো এমন কিছু হবে আমাদের বিটিভির থেকে, আমাদের বিএসএস থেকে কিছু কিছু সাংবাদিককে তারা হয়তো ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে যাবে, এটা হতে পারে। কিন্তু যারা যাবে তাদের কিছু অর্থনৈতিক লাভটাভ হবে, আর তো কিছু আমি দেখি না। দেখবে কিভাবে সংবাদকে নিয়ন্ত্রণ করতে হয়। মানে আমাদের আসলে তো ওই গণতন্ত্র বা মানে গণমাধ্যমের স্বাধীনতার এই কাঠামোর সাথে তো ওদেরটা মেলে না। এই জন্য খুব হাস্যকর লাগে যখন নাকি ওদের পার্টি টু পার্টি আমাদের বিনিময় হয়। এটা আমরা ঠিক বলেন না, মেলে না। আপনি কিভাবে বলেন মেলে না? কি আমি শিওর এই যে মিডিয়ার যারা আছে, এরা যখন মিডিয়া যদি দুই পক্ষ যাতায়াত করে না, ওদের কিছু লোক আমাদের এখানে আসলো, বিএসএস শিখলো, বিএসএস কিভাবে নিউজ কভার করে, বিটিভি কিভাবে নিউজ কভার করে, ওরাও কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, আমি শিওর। ওরা দেখবে আরে এটা তো আমাদের মাথার মধ্যে খেলেই নেই যে এভাবে যে একটা নিউজকে নিয়ন্ত্রণ করা যায়। ওরা বলবে কিন্তু অনেক কিছু শেখার আছে। আবার আমরা যখন যাবো ওখানে, আমাদের লোকজন যারা যাবে তারাও একটা কিছু কিছু অ্যাঙ্গেল থেকে শিখে আসবে। তো মূল লক্ষ্য তো একই। মূল লক্ষ্য হলো যে কিভাবে নিউজের মাধ্যমে সরকারের গুণগান করা যায়, এবং সেই গুণগান করার কম্পিটিশনে কে হারবে কে জিতবে আপনি চট করে বলতে পারবেন না। অনেক ঝামেলা আছে কিন্তু, হ্যাঁ, অনেক কিছু হতে পারে। তো তাইলে মানে হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু পরিষ্কার হলো না। প্রধানমন্ত্রীর সফরটা 4 দিনের জায়গায় 3 দিন সংক্ষিপ্ত হয়েছে, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না। অনেক সময় তো হয় যে রাষ্ট্রের প্রয়োজনে জরুরিভাবে চলে আসতে হয়, হ্যাঁ, কিন্তু আমার কাছে ওই জিনিসটা গুরুত্বপূর্ণ। যখন 21টা সমঝোতা স্মারকের কথা দেখলাম, আমি 1 বাই 1 পড়তে থাকলাম, সেখানে কিন্তু আমার যেই সংকটের কারণে যেই আসলে তো এখন বিশ্বে তো টাকা দেওয়ার মতন চীন ছাড়া অন্য কোনো দেশও দেখি না, হ্যাঁ, যে চট করে ঋণ সহায়তা দেবে। ধরেন এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, তারা আলাপ আলোচনা করে, এই শর্ত দেয় ওই শর্ত দেয়, নানান কিসিম আছে সেখানে, চীন চট করে দিয়ে দেয়। কিন্তু তাদের একটা হলো যে ওই রেয়ারটা, যেমন এরা মনে করেন 10 বছরের মধ্যে চায় শোধ, আর এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছ থেকে নিলে এরা 30 থেকে 40 বছর পর্যন্ত বাড়ায়। আবার রেট অফ ইন্টারেস্টটাও একটু বেশি মানে ওদের থেকে, কিন্তু আবার গ্রেস পিরিয়ডটা আবার খুব কম। তারপরেও এখন তো যেহেতু জরুরি দরকার বাংলাদেশের, সেইটা আমি কোনো ইয়ে দেখলাম না, তাতে আমি একটু হতাশ। কি এইসব কারণেও অনেকে বলছেন যে হয়তো সফরটা সংক্ষিপ্ত হওয়ার পিছনে এটা একটা কারণ। এখন তো পুরো বিষয়টা আসলে কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, আপনি যেটা বলেন এটা সম্ভাবনা আছে, কিন্তু প্রশ্ন হলো এই যে এটা হতে পারে, এই জিনিসটা আমাদের কূটনীতিকরা এখান থেকে যাত্রা শুরুর আগে টের পেল না কেন? হ্যাঁ, সেটাও তো একটা কথা। টের পাওয়া উচিত ছিল, কারণ বহর তো কম না। একটা বিশেষ বিমান নিয়ে গেছেন আপনি, 200-র উপরে প্রতিনিধি নিয়ে গেছেন আপনি, আর যে নামগুলি দেখলাম প্রতিনিধিদের, ওটা আমার কাছে আরেক ধাঁধা। এত এত লোক, এদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে আমি বুঝি না। আমি বুঝলাম না। অনেকগুলি পত্রিকার সম্পাদক দেখলাম, তাদের আমি জীবনে চিনি না। আবার অনেকগুলি কি কি প্রতিষ্ঠান, মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার সব। তো এরা তো কি, এরা সবকে গেল, সবাই প্রাইম মিনিস্টার সঙ্গে গেল, এবং হয়তো ছবিও তুলবে, বাসায় এসে ঢাকা এসে বলবে তারা কত পাওয়ারফুল, চীনের সঙ্গে সেই মিটিং এ তারা যাচ্ছে, কি করতে গেছে আল্লাহ জানে, একমাত্র তারা জানে। তো নিশ্চয়ই এটা রাষ্ট্রীয় খরচ হয়েছে নাকি তাদের পার্সোনাল খরচ হয়েছে তাও বলতে পারবো না। তো এগুলি তো ব্যয় তো হচ্ছে, আমাদের খরচ হয় নাই, খরচ হচ্ছে। একজন সাংবাদিক আমাকে বললেন যে সেও ইনভাইটেড ছিলেন, তো জাননি 8 লাখ টাকা দিয়ে তার যাওয়ার শখ নেই। ও, তাহলে এদের সবাই 8 লাখ টাকা দিতে হয়েছে। যদি 8 লাখ টাকা সবাই দিয়ে থাকেন, তাহলে এটা তো তাদের ইনভেস্টমেন্ট। সবাই দিচ্ছে আমি জানি না, এই ছবিটাকে দিয়ে বিদগ্ধ কিছু সাংবাদিক থাকে, কে জানে, তারা আবার হয়তো কোনো ব্যবসায়ী বলছে যে এই টাকাটা দিয়ে দেন, হয়তো সেটাও সেই খরচটাও হচ্ছে না। যারা যাচ্ছে এরকম টাকা খরচ করে, তারাও তো তাদের জন্য ইনভেস্টমেন্টের ভাই, তারা তো এই টাকাটা আবার নানা ভাবে আবার ইনকাম করবে কয়েক গুণ ইনকাম করে ফেলাবে। তো সব মিলে একটা কি হচ্ছে আমি জানি না। তবে এটা আমার মোটামুটি কথা হলো যে ভারত সফর নিয়ে যতটা উৎসাহ ছিল, উৎসাহ মানে কি, কৌতূহল বলবো আমি,
যতটা কৌতূহল আমার ছিল, আমার তার চেয়েও বেশি কৌতূহল ছিল চীন সফরে কি হয় এটা জানার জন্য। কিন্তু আনফরচুনেটলি সেই কৌতূহলটা আমার বরঞ্চ মানে একদম মাঠেই মারা গেছে আমি বলবো। এখন এটা আমারই দোষ কিনা জানি না, এত বেশি আমি কেন কৌতূহলী হয়েছিলাম বলতে পারবো না। তবে আমার এই ছিল যে বোধহয় আমরা এখান থেকে কনক্রিট কিছু একটা পেতে যাচ্ছি, কিছু একটা ইনফরমেশন, কিছু একটা হেল্প। তো আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের হতাশ হতে হয়েছে। আমরা ধরে নিই যদি এটা হয় যে ধরেন অনেক সময় এই ভারসাম্য করতে করতে হঠাৎ করে ভারসাম্যহীন অবস্থা যদি হয়, আর যেহেতু চীন একটা বড় শক্তি, তার অর্থনৈতিক পাওয়ার আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বিপদে পড়তে পারি, এরকম একটা শঙ্কাও আছে। এখন এটা কি হবে না হবে জানি না, তবে আমি একটা উদাহরণ দিয়ে বলি। এই যে $500 কোটি যে ঋণ সহযোগিতার কথাটা বলা হচ্ছিল, হ্যাঁ এটা ওরা ঋণ সহযোগিতা বলছিল বোধহয়। যদি এটা ঋণ সহযোগিতা আমি বলি অথবা বাজেট সহযোগিতা, মানে ওরা আমাকে 500 কোটি টাকা নেট দিবে, এই টাকার বিনিময়ে কোনো আপনার জিনিসপত্র দিবে, মেশিনারিজ দিবে তা না, ক্যাশ দিবে। আচ্ছা, এই আলোচনাটা হচ্ছিল কেন? এই আলোচনাটা কি হঠাৎ আমাদের মাথা থেকে বেরিয়েছে? তা তো না, তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই বিষয়টা আসছে। দুই পক্ষই প্রাথমিকভাবে একটা আলোচনা হয়েছে, একটা সমঝোতা হয়েছে, তারপরে এই প্রসঙ্গটা উঠছে। তো এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার আরেকটা জিনিস শুনলাম, কোথা থেকে পড়লাম, যে মেট্রো রেলের আরেকটা প্রকল্প, মেট্রো রেল 2 প্রকল্পের জন্য নাকি চীনের একটা সম্পৃক্ততার ব্যাপারে নাকি আগ্রহী ছিল। তো সেগুলি মানে কাজের কাজ কিন্তু কিছুই হয় নাই। মানে আরো চট্টগ্রামের মানে পোর্ট বা কি কি যেন প্রকল্প ছিল, পায়রা বন্দর নিয়ে আলোচনা হচ্ছিল। হ্যাঁ, কিন্তু এইগুলো তো দক্ষিণাঞ্চল ঘিরে নাকি ওদের অনেকগুলো প্রজেক্ট করার কথা। আমি যদি প্রধানত 3টা ধরি, পায়রা বন্দর অথবা মেট্রো রেল 2 প্রকল্প অথবা আপনার হলো $500 কোটি যে চীন মৈত্রী সেতু 7 না 8 এরকম আরেকটা ছিল। যাক, এগুলি কিছুই আসলে আলটিমেটলি হয় নাই। এখন এখান থেকে তার মধ্যে এখানেও হয়তো আপনি যদি কালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য, আগামীকাল তিনি ফিরবেন নিশ্চয়ই বলবেন, তখন আপনি দেখবেন যে আমরা অনেক কিছু অর্জন করে ফেলেছি। ওনার কথা শুনলে আপনার মনে হতে পারে। তো সেই শোনার মাধ্যমে সান্ত্বনা পেতেও পারি আমরা, অসুবিধা কি, অপেক্ষা করি। বেতারের সাথে যে সমঝোতা হয়েছে ওটাও হয়তো আমাদের কাছে মনে হবে যে এটাই বিশাল একটা অর্জন। এটা কালকে পররাষ্ট্রমন্ত্রী অনেক সুন্দর করে বলতে পারবেন, উনি বললে হয়তো আপনি আবার আশাবাদী হইতেও পারেন, বলা যায় না কিছু। রাইট, আমরা অপেক্ষায় থাকি। জি মাসুদ কামাল, ধন্যবাদ। দর্শক শুনছিলেন প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বাংলাদেশের প্রত্যাশা এবং আমাদের যে চাওয়াগুলো, সেগুলো আসলে কতটুকু কি দাঁড়ালো তার একটি বিশ্লেষণ। যদিও এটির আমরা পুরো কনক্লুশন টানলাম না, এই কারণে যে আসলে আমাদের যে সংকটের জায়গাগুলো, বিশেষ করে রিজার্ভ সহায়তা, বাজেট সহায়তা অথবা প্রকল্প ঋণ সহায়তা, বিশেষ করে দক্ষিণাঞ্চলে কোন বড় কোনো প্রকল্পের ঘোষণা, অ্যানাউন্সমেন্ট, আমরা এগুলি কিছুই জানতে পারলাম না। ফলে এগুলির ব্যাপারে সরকার যে সফর দল তারা আসার পর যদি তারা জানান, তখন আমরা বুঝতে পারবো যে আমরা আসলে চীন থেকে কি পেলাম। পাওয়াটা জরুরি, কেননা বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে সংকটে আছে। দর্শক, আরেকটি বিষয় ছিল কোটা আন্দোলন, কিন্তু আমাদের হাতে সময় না থাকার কারণে আপাতত সেই আলোচনাটা স্থগিত থাকলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।